আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। পরিচিতি: মোহাম্মদ রাজাউল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। পাঠ পরিচিতি: শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, অধ্যায় প্রথম। আজকের পাঠ ব্যবসায়ের কার্যাবলী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ব্যবসায়ের কার্যাবলী সম্পর্কে বলতে পারবো বা ব্যবসায়ের কার্যাবলী সম্পর্কে শিখব। ব্যবসায়ের কার্যাবলী: মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, বন্টন ও তৎসংশ্লিষ্ট যাবতীয় কাজই ব্যবসায়ের কার্যকলাপ হিসেবে গণ্য। একজন ব্যবসায়ী কি কাজ করবেন তা তার ব্যবসার প্রকৃতির উপর নির্ভর করে। তবে সাধারণভাবে ব্যবসায়ের যে সকল কাজ লক্ষণীয় তা নিম্নে আলোচনা করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এ থেকে বুঝতে পারলে যে ব্যবসায়ের ধরন অনুসারে কাজের কম বেশি হতে পারে, কিন্তু সাধারণভাবে যে কাজগুলো লক্ষণীয় সেই কাজগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। প্রথমে আছে উৎপাদন। উৎপাদন ব্যবসার প্রথম ও মৌল কাজ। একজন ব্যবসায়ী বা শিল্প মালিক বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে। ব্যবসার উৎপাদন বলতে এক্ষেত্রে বিনিময়যোগ্য নতুন উপযোগ সৃষ্টিকে বোঝায়, যা ক্রেতাদের মধ্যে ক্রয় আগ্রহ সৃষ্টি করে। তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে শার্ট, এভাবেই নানান উৎপাদন ব্যবসায়ের গণ্ডিকে প্রসারিত করে। শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদনের মাধ্যমেই ব্যবসায়ের যে কার্যক্রম, সেই কার্যক্রমটা চলমান আছে মূলত উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে। এরপরে আছে দেখো ক্রয় বিক্রয় সংক্রান্ত আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ক্রয় বিক্রয়টা কি? নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যই ক্রয় বিক্রয় নামে অভিহিত। এতে মালিকানা বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ব্যবসার মালিকানা যে পরিবর্তন হয়, সেই মালিকানা পরিবর্তন হয় কিন্তু ক্রয় বিক্রয়ের মাধ্যমে। অর্থাৎ ব্যবসায়ের মালিকানা সংক্রান্ত যে প্রতিবন্ধকতা থাকে, সেই প্রতিবন্ধকতা আমরা দূর করি কিসের মাধ্যমে? ক্রয় বিক্রয়ের মাধ্যমে। অর্থাৎ একজনের সম্পত্তি বা একজনের পণ্য আরেকজনের হয়ে যায় কিভাবে? ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে। পরবর্তীতে আমরা টাকা সংক্রান্ত, অর্থ সংক্রান্ত ছবি দেখতে পাচ্ছি। অর্থ সংস্থান: প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে কাম্য পরিমাণ মূলধন উপযুক্ত উৎস বা উৎসসমূহ থেকে সংগ্রহ ও কাজে লাগানোর প্রক্রিয়াকেই অর্থ সংস্থান বলে। বিনা পুঁজিতে ব্যবসায় হয় না, এই আপ্তবাক্য সকল সমাজে প্রচলিত। একজন শিল্পোদ্যোক্তাকে যেমনই শিল্প প্রতিষ্ঠায় স্বল্প ও দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করতে হয়, তেমনি একজন ছোট দোকানিকেও দোকান ভাড়ার অগ্রিম প্রদান সহ দোকানের সাজসজ্জা, মালামাল সংগ্রহ ইত্যাদি প্রয়োজনে অর্থ সংস্থানের প্রয়োজন পড়ে। এই অর্থ সংস্থানের কাজগুলো আমরা বা অর্থ সংক্রান্ত সমস্ত কার্যগুলি কার মাধ্যমে করে থাকি? ব্যাংকের মাধ্যমে আমরা সম্পাদন করে থাকি বা বিভিন্ন উৎস থেকে আমরা অর্থ জোগাড় করে থাকি। অর্থাৎ ব্যবসা করতে গেলে অর্থের প্রয়োজন হয়। আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। ছবি দুইটা বীমা সংক্রান্ত, অর্থাৎ ঝুঁকি। ঝুঁকি গ্রহণ: ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা। মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান। ব্যবসার ক্ষেত্রে এই ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। উৎপাদিত পণ্যের মূল্য কমে যেতে পারে, বাজারে মন্দাভাব সৃষ্টি হতে পারে, পণ্য সামগ্রী বিনষ্ট হতে পারে। এই যে বাজারে পণ্যের মূল্য কমে যাবে, অর্থাৎ পণ্যের মূল্য দাম যেতে পারে, ক্ষতি হতে পারে, বিভিন্ন ধরনের ঝুঁকি আসতে পারে। এই ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিগত যে প্রতিবন্ধকতা থাকে, সেই প্রতিবন্ধকতা আমরা বীমার মাধ্যমে দূর করতে পারি। অর্থাৎ বীমা ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করতে পারে। যদি বীমার মাধ্যমে আমরা এই ঝুঁকিকে দূর করতে না পারতাম, তাহলে অনেক ব্যবসায়ী ব্যবসা করতে পারতো না বা সে শুরু করে আবার ব্যবসাটা বন্ধ হয়ে যেত। কিন্তু আবার এখানে বলা হচ্ছে যে ব্যবসায় যেহেতু মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে, আর মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকলে সেখানে একজন ব্যবসায়ীকে অবশ্যই ঝুঁকি গ্রহণ করতে হয়, কারণ ঝুঁকি গ্রহণ ছাড়া মুনাফা অর্জন করা সম্ভব হয় না। আমরা আরো দুইটা ছবি দেখতে পাচ্ছি এখানে পরিবহন সংক্রান্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিবহন
পরিবহন ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। উৎপাদন স্থল থেকে ভোক্তার কাছে পণ্য প্রেরণে স্থানগত উপযোগ সৃষ্টির কাজকে পরিবহন বলে। পরিবহন বিজ্ঞানের যুগে পৃথিবীর এক প্রান্তে পণ্য উৎপাদিত হচ্ছে, অপর প্রান্তে সেটা পৌঁছে যাচ্ছে। অর্থাৎ আমরা জানি যে উৎপাদন যে হয় একটি নির্দিষ্ট স্থানে, সেই উৎপাদিত পণ্য পৃথিবীর সব জায়গায় এটা সরবরাহ করা হয়। কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। অর্থাৎ ব্যবসায়ের যে স্থান সংক্রান্ত যে বাধা থাকে, সেই বাধাটা আমরা পরিবহনের মাধ্যমে দূর করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ছবি। একটা ছবিতে আলু সংরক্ষণ করা হচ্ছে, আরেকটা ছবিতে ইলিশ মাছ সংরক্ষণ করা হচ্ছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে আমরা কোন বিষয়ে এখন জানতে যাচ্ছি, গুদামজাতকরণ। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়ীগণ পণ্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলে তাকে গুদামজাতকরণ বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা পণ্য সংরক্ষণ করে থাকি। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে কিছু পণ্য আমরা সারা বছর ব্যবহার করি, কিন্তু সেটা সারা বছর উৎপাদন হয় না। এই পণ্যটা আমরা সারা বছর কিভাবে ব্যবহার করব? সংরক্ষণ করার মাধ্যমে। আবার এমন কিছু পণ্য আছে যা আমাদেরকে একসময় ব্যবহার করতে হয়, আবার অন্য সময় সেটা প্রয়োজন হয় না। তখন এই যে আমরা ব্যবহার করলাম, অর্থাৎ শীতকালে আমরা শীতের পোশাক ব্যবহার করি, কিন্তু গরমকালে শীতের পোশাকটার প্রয়োজন নেই। এই শীতের পোশাকটা আমরা কি করি? সংরক্ষণ করে রাখি। শীতের পোশাক শীতকালে ব্যবহার করে গরমকালে এটা সংরক্ষণ করে আবার শীতের জন্য অপেক্ষা করি। এভাবে আলু বছরে একটা নির্দিষ্ট সময় উৎপাদন হয়। সেই নির্দিষ্ট সময়ে যে আলু উৎপাদন হয়ে থাকে, সেই উৎপাদিত আলু কিন্তু আমরা সারা বছর ভোগ করি। কিসের মাধ্যমে? সংরক্ষণ করার মাধ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রমিতকরণ ও পর্যায়িতকরণের বিষয়। পণ্যের ওজন, আকার, রং, গুণাগুণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ কাজকে প্রমিতকরণ বলে। অর্থাৎ প্রমিতকরণ কি? পণ্যের আকার, রং, গুণাগুণ এগুলো বিবেচনা করা হয়। আর পর্যায়িতকরণ কি? পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভাজন করা বা বিভাজন করার কাজকে পর্যায়িতকরণ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ বিষয়টা যে আমরা যেমন চাউলের বাজারে যদি সব চাউল একই দামে বিক্রয় করা হয়, মোটা চাল এবং চিকন চাল, তাহলে ভোক্তা সবাই হয়তো চিকন চালটাই কিনতে চাইবে, মোটা চালটা কেউ কিনতে চাইবে না। কিন্তু আমরা বাজারে যে দেখতে পাই মোটা চালের মূল্য এবং চিকন চালের মূল্য যথেষ্ট পার্থক্য থাকে। এই প্রমিতকরণ ও পর্যায়িতকরণের কারণেই কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হয় এবং সেই অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়, যে যার সামর্থ্য অনুযায়ী পণ্য সংরক্ষণ করতে পারে বা সংগ্রহ করতে পারে। মরককরণ। মান সংরক্ষণ, ক্ষতির হাত থেকে রক্ষা, আকর্ষণীয়ভাবে পণ্যকে গ্রাহকদের নিকট উপস্থাপনের জন্য মড়ক দিয়ে পণ্যকে ঢেকে দেওয়ার কাজকেই মরককরণ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এমন কিছু পণ্য আছে যে পণ্যে যদি মড়ক দেওয়া না হয়, সেই পণ্যের প্যাকেট না করা হয়, তাহলে ওই পণ্যের গুণগত মান ঠিক থাকে না। তাই পণ্যের গুণগত মান ঠিক রাখার জন্য এবং পণ্যকে সঠিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার জন্য মড়ক দেওয়া প্রয়োজন হয়। এরপরে কি দেখছি আমরা? বাজারজাতকরণ প্রসার। পণ্য, সেবা বা ব্র্যান্ড সম্পর্কে সম্ভাব্য গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে বিক্রয় বৃদ্ধির প্রয়াসকে বাজারজাতকরণ প্রসার বলে। বাজারজাতকরণ প্রসার অর্থাৎ ভোক্তাকে পণ্য সম্পর্কে জানানো, এটা বিজ্ঞাপনের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ ভোক্তা যদি ওই পণ্য সম্পর্কে জানতে পারে, তাহলে সেই পণ্যটা সে বেশি বেশি ক্রয় করবে এবং ভোগ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমি আবারও এখানে গুদামজাতকরণ সম্পর্কে একটু আলোচনা করব শেষে। গুদামজাতকরণ মূলত যে পণ্যটা একটি নির্দিষ্ট সময় উৎপাদনে সারা বছর ব্যবহার করতে হয়, সেইটা গুদামজাতকরণের মাধ্যমে আমরা সংরক্ষণ করে থাকি, পরে এটা সারা বছর ভোগ করি। আবার এমন কিছু পণ্য আছে যেটা আমাদের নির্দিষ্ট সময় ব্যবহার হয়, অথচ অন্য সময় এটা ব্যবহার হয় না। যেমন শীতের পোশাক শীতকালে ব্যবহার হয়, শীতকালে ব্যবহারের পরে এটা আমরা সংরক্ষণ করি, গরমকালে এটা ব্যবহার করি না, আবার শীত আসলে এটা আমরা ব্যবহার করি। এজন্য এটা গুদামজাতকরণ বা সংরক্ষণ করার প্রয়োজন পড়ে। তা শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ব্যবসায় কার্যাবলী সম্পর্কে আলোচনা করলাম। এখানে ব্যবসার 9টি কার্যাবলী ছিল: উৎপাদন, ক্রয় বিক্রয়, অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ, মরককরণ ও বাজারজাতকরণ প্রসার। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।